আমাদের চ্যানেল ইফোটা সেন্টার ফর ইংলিশ স্টাডিজে তোমাদের আরেকবার ওয়েলকাম। দেখো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের 14 নম্বর ক্লাস, ঠিক আছে। তো আমরা এখানে ট্রান্সলেশনের উপরে ধারাবাহিকভাবে ক্লাস করাচ্ছি এবং এর আগে যে 13টা ক্লাস প্লেলিস্টে আছে, তোমরা যারা নতুন অবশ্যই দেখে নিও। আর যারা নতুন আজকে ক্লাসে তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কোন ধরনের ক্লাস চাও, ক্লাসটা তোমাদের কেমন লাগছে, কোন কোন দিকগুলো করালে ভালো হয়। অবশ্যই তোমাদের এই ক্লাস থেকে তোমাদের যেটা মনে হবে কমেন্ট অবশ্যই জানাবে। দেখো, মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্তবন্ধন রজ্জ চাকায় স্পর্শ করিয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল। তারপর পায়ের দড়ি ওইরূপ করিয়া কাটিলেন। এই রূপে বন্ধন হইতে মুক্ত হইয়া ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রহিলেন। ভবানন্দও সেই রূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন। উভয়ে নিস্তব্ধ। তাহলে এটা দেখো, সিম্পল পাস্ট টেন্সে কিন্তু লেখা, আমরা কিন্তু বুঝতে পারছি। আর একটা ছোট ইনফরমেশন তোমাদের আছে, আমরা উইকলি একটা অনলাইন মক টেস্ট স্টার্ট করেছি, ঠিক আছে। তো এই অনলাইন মক টেস্টে কি হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট হবে সপ্তাহ শেষে, এবং সেখানে 4টে মক টেস্ট তোমরা পাবে, 4টে মক টেস্ট পাবে। এবং কোনো কোনো মাসে আমি সেটা 5টাও আমরা এখানে করে দিতে পারি। তো দেখো, সেটা শুধুমাত্র ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য, ক্লার্কশিপ মেন এক্সামের জন্য, ওকে। আর আমরা একটা ফিজ তোমাদের জন্য এখানে ফার্স্টে নিয়ে রাখবো, সেটা হচ্ছে মাত্র 99 টাকা। এটা হচ্ছে মান্থলি, ঠিক আছে, মান্থলি এটা চলবে ধারাবাহিকভাবে, এবং তোমাদের মান্থলি ফিজ তোমাদের পে করতে হবে 99 টাকা, ঠিক আছে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আরও ডিটেল জানার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 4টে মক টেস্ট থাকবে, আর সঙ্গে কি থাকবে, আমরা পেপার অ্যাসেসমেন্ট করে দেব, কারেকশন করে দেব, এবং সেটা অ্যানালিসিস করে দেব, ঠিক আছে। প্রত্যেকটা পেপার তোমাদের যে এক্সাম পেপার সেটা ধরে ধরে। তো দেখো, চলো পরের টেক্সটটা কি আছে। মহেন্দ্র বিস্মিত হইলেন। তাহলে প্রথমে সেকেন্ড যে লাইনটা আছে সেটা দেখো কি আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মহেন্দ্র, হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আর বিস্মিত হওয়া হচ্ছে ভার্ভ, এটা হচ্ছে মেন ভার্ভ, ওকে। এবার দেখো, তাহলে সিম্পল পাস্ট টেন্সে লেখা। তাহলে মহেন্দ্র কি করলাম আমরা, মহেন্দ্র সাবজেক্ট, বিকেম অথবা গট যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। হইলেন, মহেন্দ্র বিকেম মানে মহেন্দ্র হইলেন বিস্মিত হওয়ার ইংরেজি কি, অ্যাস্টনিশড, ঠিক আছে। তাহলে মহেন্দ্র বিকেম অ্যাস্টনিশড অথবা মহেন্দ্র গট অ্যাস্টনিশড, যেটা লিখবে সেটাই হবে, ওকে। তাছাড়া আর এক রকমভাবে কীভাবে করা যায়, তাহলে এটা হচ্ছে খুব সহজভাবে হয়ে গেল। এবার আর এক রকমভাবে লেখা যায়, মহেন্দ্র ওয়াজ স্ট্রাক, ঠিক আছে, মহেন্দ্র ওয়াজ স্ট্রাক উইথ অ্যাস্টনিশমেন্ট, ঠিক আছে, উইথ অ্যাস্টনিশমেন্ট। এটা কিছুই নাই, এখানে আমরা দেখো অ্যাস্টনিশড এটা আমরা অ্যাডজেক্টিভ করেছিলাম, ঠিক আছে, পার্টিসিপল করে। আর এখানে অ্যাস্টনিশমেন্ট ওই বিস্মিতর, এটা নাউন ফর্ম ইউজ করলাম, ঠিক আছে, এটুকুই। তাহলে মহেন্দ্র ওয়াজ স্ট্রাক উইথ অ্যাস্টনিশমেন্ট মানে মহেন্দ্র বিস্মিত হয়ে গেলেন, ঠিক আছে, স্ট্রাক হয়ে গেলেন, এতটাই বিস্মিত হয়ে গেলেন যে মানে সেখানে উনি স্ট্রাক হওয়া মানে একটা বিষয় নিয়ে একটা বিষয়ের উপরে পুরোপুরি আটকে যাওয়া, ঠিক আছে, এতটাই বিস্মিত হয়ে যাওয়া যে সেই বিষয়টার উপরে আটকে যাওয়া সেটাকে বোঝায়, ঠিক আছে, অভিভূত হয়ে যাওয়া এরকম একটা। তাহলে দেখো, এখান থেকে তোমরা আর একটা জিনিসও কিন্তু শিখতে পারবে, সেটা বলতে গেলে সেটা হচ্ছে অনেক সময় যে এক্সামে দেয়, যে যদি বলা হয় যে অ্যাস্টনিশমেন্ট, ঠিক আছে, অ্যাস্টনিশমেন্ট এটা নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। ধরো এই ধরনের যদি দেয় যে অ্যাস্টনিশড ওয়ার্ডটা দেওয়া আছে, বললো এটা নাউন ফর্ম করতে হবে, তাহলে তুমি কিন্তু তখন এই স্ট্রাকচারটা ইউজ করে এই অ্যাস্টনিশডের নাউন ফর্ম করতে পারবে, ওকে। আচ্ছা, চলো পরের সেন্টেন্স। কিন্তু বিনা বাক্য ব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করিলেন। তাহলে কিন্তু, তাহলে বাট
বাট বিনা বাক্য ব্যয়, বিনা বাক্য ব্যয়, বিনা বাক্য ব্যয় মানে উইদাউট আটারিং এ ওয়ার্ড, মানে বিনা বাক্য ব্যয়, কোনো কথা না বলে। হি ওবেড ভবানন্দোস, কথা মতো কাজ করিলেন। ওবে মানে মানা, ঠিক আছে, কারো কথা শোনা, ওবেড। তাহলে হি ওবেড ভবানন্দোস কম্যান্ড, ভবানন্দোস কম্যান্ড, ঠিক আছে। ভবানন্দ যে কথাটা বলেছিলেন সেই রকমভাবেই তিনি কাজটা করলেন, এটা একটা হতে পারে। কিংবা তোমরা লিখতে পারো বাট উইদাউট আটারিং এ ওয়ার্ড হি অ্যাক্টেড, তিনি কাজ করেছিলেন কেমন হবে, অ্যাজ ভবানন্দ ইনস্ট্রাক্টেড অথবা ভবানন্দ কম্যান্ডেড, ঠিক আছে, এটা এভাবে লেখা যায়। তাহলে এটা হয়ে গেল হি অ্যাক্টেড অ্যাজ ভবানন্দ ইনস্ট্রাক্টেড, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার তাছাড়া আর এক রকমভাবে করা যায় কি, হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু ভবানন্দস ইনস্ট্রাকশন, প্ল্যান, কমেন্ট, যা বলবে। তাহলে কিন্তু এই তিন রকমভাবে লেখা যায়। বাট উইদাউট আটারিং আ ওয়ার্ড, এটা হচ্ছে কমন, প্রত্যেকটা জায়গায় থাকবে। প্লাস কি করতে পারো, হি ওবেড ভবানন্দস কমেন্ট, এরকমভাবে লিখতে পারো। অথবা ওটার পরে তোমরা লিখতে পারো হি অ্যাক্টেড অ্যাজ ভবানন্দ ইনস্ট্রাক্টেড, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাছাড়াও তোমরা আরও লিখতে পারো সহজভাবে, হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু ভবানন্দস ইনস্ট্রাকশন, প্ল্যান, কমেন্ট, যেটা তুমি যে শব্দের পর ইউজ করবে। তাহলে তিন রকমভাবে কিন্তু এটা করা যায়, যেটা তোমাদের সহজ মনে হবে সেরকমভাবে করবে। চলো, অন্ধকারে গাড়ির চাকার নিকটে একটুখানি সরিয়া গিয়া হস্তবন্ধন রজ্জু চাকায় স্পর্শ করিয়া রাখিলেন। তাহলে একটুখানি দেখো, অন্ধকারে গাড়ির চাকার নিকটে একটুখানি সরিয়া গিয়া, তাহলে এই যে সরিয়া গিয়া শুধু যদি এইটুকুই থাকে আর কোনো কিচ্ছু লেখা নেই, অন্ধকারে গাড়ির চাকার নিকটে একটুখানি সরিয়া গিয়া, তাহলে এটা কিন্তু পুরো সেন্সটা কমপ্লিট করছে না। সরিয়া গিয়া এইরকম ভার্বকে আমরা বাংলাতে বলি অসমাপিকা ক্রিয়া। কি বলি, অসমাপিকা ক্রিয়া। আর ইংলিশ থেকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ধরনের ভার্বকে আমরা সাধারণত কীভাবে করি, পার্টিসিপেল করে ইংলিশে লিখতে হয়, পার্টিসিপেল করে লিখতে হয় অথবা জিরান্ড করে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, যদি আমরা সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করি তাহলে পার্টিসিপেল দিয়ে লিখব। আবার এটাকে আমরা ভেঙে কমপ্লেক্স সেন্টেন্সও কিন্তু লিখতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সও লিখতে পারি। তাহলে দেখো কিভাবে করি এটা। ওকে, হস্তবন্ধন রজ্জু চাকায় স্পর্শ করিয়া রাখিলেন, তাহলে এখানে হিকে সাবজেক্ট হিসাবে নিতে হবে, হিকে সাবজেক্ট হিসাবে নিতে হবে। আর স্পর্শ করাইয়া রাখিলেন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আচ্ছা, কি স্পর্শ করিয়া রাখলেন, হস্তবন্ধু রজ্জু, এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট, বুঝতে পারলে। তাহলে চলো এবার দেখো, তাহলে অন্ধকারে গাড়ির চাকার নিকটে, তাহলে ইন দি শ্রাউড অফ ডার্কনেস, অন্ধকারে ইন দি শ্রাউড অফ ডার্কনেস, ঠিক আছে, মানে কি বোঝাচ্ছে, গভীর অন্ধকারে বা অন্ধকারের ভিতরে। কিংবা তুমি সহজভাবে লিখতে পারো ইন দি ডার্কনেস, এটাও লিখতে পারো। এবার দেখো তাহলে কি, তারপরে কি, এইবার দেখো আমি ফার্স্টে কিন্তু পার্টিসিপেল ইউজ করে করিনি, প্রথমটা কমপ্লেক্স করে করছি, মানে সহজ হবে। এই যে অসমাপিকা ক্রিয়া, এটাকে ভেঙে সমাপিকা করে নিয়ে তার সঙ্গে আমি অ্যান্ড যোগ করে মানে কম্পাউন্ড সেন্টেন্স করে করেছি, ঠিক আছে। যখন তুমি মনে করবে যে আমি পার্টিসিপেল ইউজ করব না, তখন তোমাকে কম্পাউন্ড করে করতে হবে, মানে অসমাপিকা ক্রিয়াটাকে মেন ভার্ব হিসাবে বা সমাপিকা ক্রিয়ার মতো ব্যবহার করে করতে হবে। ওকে, তাহলে দেখো, হি ইনস্ট অর শিফটেড, হি ইনস্ট অর শিফটেড মানে তিনি সরে গেলেন, ইনস্ট অর শিফটেড ক্লোজার, কোথায় সরে গেলেন, টু দি ক্যারেজ হুইল, গাড়িটার চাকার নিকটে, ঠিক আছে। তাহলে এই যে সরিয়া গিয়া, এই অসমাপিকা ক্রিয়াটাকে আমি এখানে কি করে দিলাম, ফাইনাইট ভার্ব, ওটা নন ফাইনাইট ছিল, ফাইনাইট ভার্ব করে দিলাম, শিফটিং না করে ফাইনাইট করে দিলাম, শিফট এটাই রাখলাম মেন ভার্ব।
এবার তাহলে কি করতে হবে, আমাকে কম্পাউন্ড করতে হবে যেহেতু, তাহলে অ্যান্ড দিয়ে যোগ করতে হবে। অ্যান্ড কি করলেন, প্রেসড দি রোপ, রোপটা প্রেস করলেন, রেখে দিলেন। কোন রোপটা, এই যে হস্তবন্ধন রজ্জু, রজ্জু মানে কি দড়ি, রজ্জু মানে দড়ি বাঁধন। এইবার সেই রজ্জুটা কি, হস্তবন্ধন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এই দড়িটা সম্পর্কে বলছে। এইবার এই দড়িটা সম্পর্কে বলছে, দড়িটা কি, হস্তবন্ধন মানে হাতে বাঁধা দড়িটা, সেটাকে এবার হাতে বাঁধা এই সেন্সটাকে কীভাবে নিয়ে আসবো বোঝো, হাতে বাঁধা দড়ি, হাতে বাঁধা দড়ি মানে দি রোপ হুইচ ইজ বাউন্ড ইন হ্যান্ডস, এইভাবে কমপ্লেক্স করতে হয়, দি রোপ হুইচ ইজ বাউন্ড ইন হিজ হ্যান্ডস। কিন্তু এটাকে আমি একটা ফ্রেজের মাধ্যমে পার্টিসিপল করে এটাকে আমি দড়িটা যে হাতে বাঁধা সেটাকে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব, অ্যান্ড প্রেসড দি রোপ, অ্যান্ড প্রেসড দি রোপ, রোপটা কিভাবে আছে দেখো, বাইন্ডিং হিজ হ্যান্ডস মানে যেটা দিয়ে তার হাত বাঁধা আছে। ঠিক আছে, যেটা দিয়ে তার হাত বাঁধা আছে, বুঝতে পারলে। অথবা হুইচ যদি কমপ্লেক্স করতাম তাহলে কি করতাম, হুইচ বাইন্ডস হিজ হ্যান্ডস মানে যেটা তার হাত বেঁধে রেখেছে, বোঝা গেল। তাহলে সেটা আমি না করে আমি এটাকে পার্টিসিপল করে বুঝিয়ে দিলাম, মানে একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ করে বুঝিয়ে দিলাম যে দড়িটা দিয়ে হাত বাঁধা ছিল। আচ্ছা, এগেনস্ট ইট, এগেনস্ট ইট মানে হচ্ছে এই যে হুইলটা, চাকাটা। তাহলে দেখো আমি কিন্তু ছোট ছোট করে কেটে কেটে এটা বোঝালাম, এবার একবারে একটু দেখে নাও। ইন দি শ্রাউড অফ ডার্কনেস মানে অন্ধকারে, হি ইনস্ট অর শিফটেড ক্লোজার তিনি সরে আসলেন, টু দি ক্যারেজ হুইল গাড়ির চাকার কাছে, অ্যান্ড প্রেসড দি রোপ কোন রোপটা, বাইন্ডিং হিজ হ্যান্ডস এগেনস্ট ইট, বুঝতে পারলে। তাছাড়া এবার দেখো, তাহলে এটা আমি কম্পাউন্ড করে করলাম। এইবার আমি সিম্পল করে যদি করতে চাই, সিম্পল সেন্টেন্সে যদি করতে চাই তাহলে কি করে করব, ইন দি ডার্কনেস, এই দেখো এইবার আমি পার্টিসিপল ইউজ করেছি, শিফটিং ক্লোজার টু দি ক্যারেজ, শিফটিং ক্লোজার টু দি ক্যারেজ মানে ক্যারেজটার কাছে সরে এসে, একটুখানি সরিয়া গিয়া, এই যে সেটা হচ্ছে সরিয়া গিয়া মানে শিফটিং, ওকে, সরিয়া গিয়া, এই যে একটা প্রত্যয় যোগ আছে, ঠিক আছে, পুরোপুরি সেন্স কমপ্লিট করছে না, সেটা ওই জন্য আমি কি করলাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম। তাহলে শিফটিং ক্লোজার টু দি ক্যারেজ কি হলো, হি প্রেসড দি রোপ তিনি দড়িটা রেখে দিলেন, প্রেসড দি রোপ, সে রোপটা কি, বাইন্ডিং হিজ হ্যান্ডস এগেনস্ট ইট। ঠিক আছে, তাহলে দেখো এই সেন্টেন্সটা যদি ভালো করে বোঝো তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারলে। ওকে, চলো নেক্সট। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল, তাহলে চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল, তাহলে এটাকে আমি দেখো সহজভাবে কি করলাম, দি রিলেন্টলেস ফ্রিকশন অফ দি স্পিনিং হুইল, এটাকে আমি ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিলাম, চাকার ঘর্ষণটা। ঠিক আছে, দি রিলেন্টলেস ফ্রিকশন অফ দি স্পিনিং হুইল মানে এই যে চাকাটা যেটা ঘুরছিল তার যে ঘর্ষণ, রিলেন্টলেস মানে ক্রমাগত যে ঘর্ষণ, সেই ঘর্ষণ কি করলো, স্লোলি ওর থ্রু দি রোপ, স্লোলি ওর থ্রু দি রোপ মানে স্লোলি ধীরে 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 এটা কাটতে লাগলো। ঠিক আছে, সেটার উপর দিয়ে যেতে লাগলো, ঘষা মানে ঘষতে শুরু করে দিল। কতক্ষণ, আনটিল ইট স্ন্যাপড অ্যাপার্ট, যতক্ষণ না এটা কেটে যায়, আনটিল ইট স্ন্যাপড অ্যাপার্ট, তাহলে এটা আমি কমপ্লেক্স করে দিলাম। আবার মনে করো যদি আনটিলের জায়গায় তুমি লিখবে অ্যান্ড ইট স্ন্যাপড অ্যাপার্ট, তাও কিন্তু হবে। ঠিক আছে, ইট স্ন্যাপড অ্যাপার্ট সেটাও হবে। ওকে, চলো পরের সেন্টেন্সটা কি আছে, তারপর পায়ের দড়ি ঐরূপ করিয়া কাটিলেন, তারপর পায়ের দড়ি ঐরূপ করিয়া কাটিলেন, তাহলে তারপর তাহলে কি, দেন ইন দি সেম কুইট প্রেসিশন, ইন দি সেম কুইট প্রেসিশন মানে ঠিক ওই একই পদ্ধতিতে, ইন দি সেম কুইট প্রেসিশন মানে একই পদ্ধতিতে, হি সিভিয়ার দি বন্ডস অ্যারাউন্ড হিজ ফিট, হি সিভিয়ার দি বন্ডস অ্যারাউন্ড হিজ ফিট, ওই একই পদ্ধতিতে তিনি কি করলেন, কাটলেন, বন্ডস 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 অ্যারাউন্ড হিজ ফিট, তার পায়ে যে দড়ি বাঁধা ছিল সেরূপভাবে কাটলেন। ওকে,
যে বন্ধনটা ছিল সেরকমভাবে একই রকমভাবে কেটে দিলেন। ঠিক আছে, চলো দেখো এবার এটা থেকে তোমরা আরেকটু অনেক কিছু ভালো জিনিস শিখতে পারবে। এই রূপে বন্ধন হইতে মুক্ত হইয়া ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রহিলেন। তাহলে এই রূপে মানে কি, দাস, ওকে, ফ্রিড ফ্রম হিজ শ্যাকেলস, এই রূপে মুক্ত হইয়া, তাহলে কি হলো, ফ্রিড ফ্রম হিজ শ্যাকেলস, বন্ধন হইতে মুক্ত হইলেন। এবং কি করলেন, হি হিডেড অর ফলোড, তিনি ফলো করলেন। কি ফলো করলেন, ভবানন্দজ কাউন্সিল, ভবানন্দ যেটা বলে দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, কাউন্সিল, ওকে, অ্যান্ড লে আটারলি স্টিল, এবং তিনি পড়েছিলেন, লে আটারলি স্টিল, চুপচাপ পড়েছিলেন। অর লিখতে পারো রিমেন্ড মোশনলেস আটপ দি ক্যারেজ, গাড়ির উপরে। নেক্সট, ভবানন্দও সেই রূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন। তাহলে ভবানন্দের পরামর্শ মতো সব করলেন। ভবানন্দ নিজেও, ভবানন্দ টু ফ্রিড হিমসেলফ অর কাট হিজ বন্ডস ইন দি সেম ম্যাটার। ঠিক আছে, ফ্রিজ হিমসেলফ ইন দি সেম ম্যাটার অর কাট হিজ বন্ড ইন দি সেম ম্যানার, সেম ম্যানার, ওকে। উভয়ে নিস্তব্ধ, উভয়ে নিস্তব্ধ, তাহলে কি হলো, বোথ অফ দেম, তারা দুজনেই, রিমেইন্ড মোশনলেস শ্রাউডেড ইন সাইলেন্স। ঠিক আছে, মোশনলেস অ্যান্ড শ্রাউডেড ইন সাইলেন্স, দুজনেই চুপচাপ, নিস্তব্ধ, ওকে। কিংবা বলতে পারো যে সাইলেন্স প্রিভেলড অ্যামাং দেম বা বিটুইন দেম, হ্যাঁ, এটাও লিখতে পারো, সাইলেন্স, সাইলেন্স prevailed between them। ঠিক আছে, এই সেন্টেন্সটাও লিখতে পারো। তাহলে দেখো আজকের আমাদের ক্লাসটা এত দূর। যারা তোমরা ক্লাসটা এত দূর করলে অবশ্যই তাদের অনেক ধন্যবাদ। দেখো উইকলি মক টেস্ট, তাহলে যেটা আগে বললাম সেটা, এখানে আমরা কি করব, এখানে আমরা পেপার অ্যাসেসমেন্ট, কারেকশন এবং অ্যানালিসিস, এগুলো কিন্তু তোমরা এই এক্সাম থেকে পাবে। এবং এটা মান্থলি সিস্টেম। ঠিক আছে, মান্থলি তোমাদের একটা খুব অল্প পরিমাণ ফিস তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে 99 টাকা। যারা কোর্সটা নিতে চাও, যারা মক টেস্টটা নিতে যাও এবং উইকলি একটা করে মক টেস্ট হবে, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।